ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের বিচার চায় জামায়াত। সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। সচিবালয়ে নিজ কক্ষে অর্ধেক লাইট, শীতাতপ কমালেন তারেক রহমান। গণতন্ত্রে অবদান রাখায় স্বাধীনতা পদক পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল চায় টিআইবি। মুস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। নির্ধারিত সময়ে নিজ কর্মস্থলে না থেকে প্রাইভেট চেম্বার করলে স্থগিত হবে চিকিৎসকের লাইসেন্স, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এবং কাতার, বাহরাইন ও আমিরাতে ইরানের মিসাইল ড্রোন হামলা। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চলছেই, আতঙ্কে ইরান ছেড়েছে লাখেরও বেশি মানুষ। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী। এই দুজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে দলটি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দলও। ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং নিহতদের পরিবারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম। শহীদ পরিবারের সদস্যরা তাদের এতে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যের সমালোচনা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এ কারা কারা জড়িত ছিল। এর আগে সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামায়াত প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। যে সংখ্যা পরে বিস্তারিত জানাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় জাতীয় নির্বাচনে কারসাজির অভিযোগ এনে সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দায়ী করেন তিনি। রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পেছনেও ষড়যন্ত্র দেখছে জামায়াত। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন। উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দলও। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির নেতা ডক্টর মঈন খান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয়ে আমাদের আলোচনা করি। দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে জানতে চাইব যে এই যে জামায়াত দুজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতন একটি স্পর্শকাতর অভিযোগ এনেছে এবং তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে, আপনি আসলে কি মনে করেন যে এই অভিযোগের ভিত্তি কতটুকু এবং সরকারের সাথে কি এই বিরোধী দলের এই যে বিরোধ এটি কি সামনে আরো প্রকট হবে কিনা? আমার মনে হয় যে আমি যদি রেজওয়ানা হাসানের প্রথম যে সাক্ষাৎকারটির বিষয়টাতে আসি, যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি নিজেই কয়েকবার পুরো সাক্ষাৎকারটা দেখার চেষ্টা করেছি
অনলাইনে যে রিলসটি বেরিয়েছে সেটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় যে উনি বোধহয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা নারীদের বিপক্ষে বা একটা উগ্রবাদী অংশ তাদেরকে ক্ষমতার বাইরে রাখতে চেয়েছেন এরকম একটা বক্তব্য দিয়েছেন। কিন্তু যদি পুরো ইন্টারভিউটা দেখা যায় তাহলে দেখা যাবে যে উনি যে কথাটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব ভায়োলেন্স উৎপত্তি হয়েছিল, তার একটা বড় অংশ ছিল যে আমাদের নারীদের প্রতি আক্রমণ, সে আক্রমণটা ফিজিক্যালি এবং ভাষার, এবং উনি এটাও বলেছেন যে এটা সর্বোচ্চ পর্যায়ে 30 বছরের কর্মজীবন উনি দেখেছেন। তারপরে একটা পর্যায়ে সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করলেন যে তাদের একটা অংশ এখন তো বিরোধী দলে, বলছে তাদের একটা অংশ, এবং রেজানা হাসান তখন বললেন যে যে অংশটি এখন বিরোধী দলের তাদের মধ্যে যে অংশটি নারী স্বাধীনতার বিপক্ষে বা নারীদের বিপক্ষে কথা বলছে তাদেরকে নিয়ে কাজ করতে চায়, তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এই কথাটা বলেছেন। তো এটা আমি এই জন্য বললাম প্রথমে দর্শকদের জন্য যে পুরো ভিডিওটা দেখলে আসলে যে কথাটা বলা হচ্ছে রেজানা হাসানের নামে, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে অভিযোগটার কোনো ভিত্তি রয়েছে, বরং উনি একটা প্রেক্ষিতে এটা বলেছেন এবং সেটা অনেক ক্ষেত্রে সঠিক। আপনাকে ছোট্ট একটা তথ্য আমি দিই যে আপনি বোধহয় জানেন যে উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা সাউথ এশিয়াতে খুব ভালো পজিশনে কয়েক যুগ ধরে আছি। এটা আমরা 25 থেকে 50-এর মধ্যে আমাদের পারফরমেন্স ওঠানামা করছে, সাউথ এশিয়াতে আমরা হাইয়েস্ট। কিন্তু নারীরা যখন একটা ভালো পর্যায়ে যায় তাদের প্রতি আক্রমণ, তাদের প্রতি ভাষার ব্যবহার, এটা কিন্তু সাউথ এশিয়াতে আমরা উল্টো দিক থেকে চ্যাম্পিয়ন। অর্থাৎ নারী হ্যারাসমেন্ট অনলাইনে যেটা, সেটা আমরা সাউথ এশিয়াতে কিন্তু টপ র্যাঙ্ক এখন বাংলাদেশ। এটি কিন্তু দুঃখজনক। সম্ভবত এই প্রেক্ষাপটের কারণে উনি এটার বক্তব্য দিয়েছেন, এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে রাজনৈতিক এজেন্ডা বানানো কতটুকু ঠিক হচ্ছে একটা প্রশ্ন থেকে যাবে, এবং এটা কতটুকু জমবে সেটা একটা প্রশ্ন আমি রেখে যাবো। ফজলুর রহমান সাহেবের যে বিষয়টা আমরা জানি যে লন্ডন মিটিং এ যখন তারেক রহমান সাহেবের সাথে মিটিং হয়েছিল প্রধান উপদেষ্টার, উনি একটা লিয়াজো অফিস হিসেবে কাজ করেছিলেন, এবং ওনার ব্যক্তিগত যে যোগ্যতা সামর্থ্য এটা নিয়ে বোধহয় কারো কোনো দ্বিমত নেই। একই সাথে ওনার কিন্তু কিছু লেগেসি তৈরি হয়েছিল, পার্টিকুলারলি আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে ডক্টর মামুন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নিয়োগকেই প্রশ্নবিদ্ধ বলছে জামায়াত, তো তার নিয়োগের ষড়যন্ত্রের অংশ মনে করছে দলটি। তো এই ধরনের অভিযোগ কি আসলে পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে কিনা, কি মনে হচ্ছে আপনার? আমি সেই উত্তরটা দিচ্ছিলাম। সো এখন যে প্রক্রিয়া তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, অর্থাৎ বিএনপি মনে করেছে যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তাদের মধ্যে উনি যোগ্য, এবং যেভাবে ফরেন রিলেশনশিপটা এখন ডেভেলপ করেছে পার্টিকুলারলি ইউএস এর সঙ্গে, তারা হয়তো মনে করছে সেটা কন্টিনিউশনটা দরকার, একটা ট্রিটির কথা আমরা জানি। সব মিলিয়ে তার যোগ্যতা এবং তার ব্যক্তিগত যোগ্যতা এবং যখন উপদেষ্টা ছিলেন তার যে পারফরমেন্স, দুটো মিলেই হয়তোবা বিএনপি সিদ্ধান্তটা নিয়েছে যে এই ব্যক্তিকে তাদের টিমে রাখলে বা সরকারে রাখলে হয়তোবা দেশের জন্য মঙ্গল হবে। এটা আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো সমস্যা দেখি না। এবং ষড়যন্ত্র তত্ত্ব আসলে এর আগে আমরা পলিটিক্যালি খুঁজতে দেখেছি ফ্যাসিস্ট সরকারের সময়। আমরা বরং জামাত ইসলামের কাছ থেকে আরো গঠনমূলক একটা বিরোধী দলের ভূমিকা আশা করবো। যে দুটো ইস্যু তোলা হচ্ছে, আমি মনে করি না এই দুটো ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভে খুব বেশি টেকা যাবে। জি, ধন্যবাদ আপনাকে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজে সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা 25 ডিগ্রি নির্ধারণ করেন যাতে বিদ্যুৎ খরচ কম হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী পরিষদ সচিব নাসিবুল গনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় করতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। মন্ত্রিসভায় আলোচনা হয় নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি সহ গঠিত গুরুত্বপূর্ণ কয়েকটি সেলের অগ্রগতি পর্যালোচনা নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকছে। এতে এবারের ঈদে ছুটি হবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত, টানা 7 দিন। এনার্জিটা একদম তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এইটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এবারে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে। প্রয়াত বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু।
কল্যাণ করার জন্য রাজনীতি করি। বেগম খালেদা জিয়া এক আপসীন নেত্রী, গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্র আর দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন আজীবন। এজন্য সহ্য করতে হয়েছে নানা নির্যাতন, এমনকি যেতে হয়েছে কারাগারে, বঞ্চিত হয়েছেন সঠিক চিকিৎসা থেকে। নানা চড়াই উতরাই আর লোভনীয় বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যান করে গণতন্ত্রের ধারক বাহকে পরিণত হন বেগম খালেদা জিয়া। গেল বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। তিনবারের শাসনামলে নারী শিক্ষা সহ দেশ গঠনে যার ছিল অনেক সাফল্য। সব মিলিয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবারের স্বাধীনতা পুরস্কারে মনোনীত হয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তা চূড়ান্ত হয় বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। বেগম খালেদা জিয়া সহ মুক্তিযুদ্ধ, বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা সহ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর সাহিত্যের জন্য, জোবেরা রহমান লিনু ক্রীড়া ক্ষেত্রে বিশিষ্ট অবদান রাখার জন্য, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পল্লী উন্নয়নের কাজের জন্য, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর সমাজসেবা, জনসেবার জন্য। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সুশাসনের জন্য সরকারের দেয়া প্রতিশ্রুতি দৃশ্যমান না হলে কোনো আয়োজনই কাজে আসবে না, আর সবার আগে দৃশ্যমান হতে হবে দুর্নীতি বিরোধী কার্যক্রম, বলছে টিআইবি। রাজধানীতে সংবাদ সম্মেলনে সংস্থাটির সব রাষ্ট্রীয় ও পেশাজীবী প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখার সুপারিশ করেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগের সুপারিশ করেছে টিআইবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সুপারিশের জন্য টিআইবির সংবাদ সম্মেলন। নিরপেক্ষভাবে কোনো প্রকার সর্বোচ্চ যে বিষয়টি বিবেচনা নিতে হবে। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান নানা সুপারিশ তুলে ধরেন। সরকারকে ভাবতে হবে দুটো জিনিস, যে দুর্নীতি বিরোধী যে প্রত্যয়ের বিষয়টি, দুর্নীতির যে ঘোষণার বিষয়টি শুধু জাতিকে বললে হবে না, নিজের দলকে বলতে হবে, নিজের দলের সংগঠনকে বলতে হবে। দুর্নীতি প্রতিরোধ দৃশ্যমান করতে না পারলে কোনো প্রতিশ্রুতি কাজে আসবে না বলে মনে করছে টিআইবি। আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, দুদকের যে চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের বিষয়গুলো যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি করে, তখন কিন্তু ওই প্রশ্নটা আবার আমাদের মধ্যে আসে, যেটা আসলে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার। নতুন গভর্নরের পক্ষে 5 বছর বাংলাদেশ ব্যাংক চালানো সম্ভব নয়, বিকল্প চাই টিআইবি। তার প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতাতে প্রশ্নবিদ্ধ এবং সেই কারণে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা যথাযথ পালন করতে পারবেন না বলে আমরা বিশ্বাস করি, এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা অসম্ভব হবে এই ধরনের নেতৃত্বের আওতাধীন। কাজে এই নেতৃত্ব, এই গভর্নর নিয়োগ বাতিল করে নতুন করে উপযুক্ত গভর্নর নিয়োগ দিতে হবে। জনপ্রতিনিধিদের জন্য আচরণবিধি তৈরি, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনকে দলীয়করণের বাইরে রাখা, কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধের সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে। সুপারিশগুলো প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়। হাত বদলের সংস্কৃতি, এটা আমাদের সময়, আমরা এখন জিতেছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছে হাইকোর্ট। আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরিয়ে দেওয়া সংক্রান্ত পত্রিকার বিভিন্ন সংবাদ যুক্ত করে অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এই রিট করেন। এতে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক ও গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়েছে। আবেদনে আহসান মনসুরকে সরিয়ে নতুন গভর্নরের নিয়োগ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে নিয়োগ ও অপসারণের আলাদা গেজেটের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আইনে পরিষ্কারভাবে রয়েছে, কোনো গভর্নরকে রিমুভ করতে হলে তার অযোগ্যতা, ইনক্যাপাবিলিটি অ্যান্ড ইনক্যাপাসিটি দেখাতে হবে।
হাসান মনসুরের ক্ষেত্রে এগুলো কিছু ছিল না, এবং নতুন নিয়োগের ক্ষেত্রে আইনে ক্লিয়ারলি আছে কেউ যদি ব্যাংক ডিফল্টার হয় তাহলে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। আমরা আশা করব কোর্টে এই মামলা শুনানির পরে আদেশ হবে এবং আদেশ শুনানির পরে এই রিমুভাল প্রক্রিয়া এবং এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনৈতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই অভিযোগ করেন। আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবি জানাই, যা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি। নতুন সরকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আরও হুমকির মধ্যে ফেলছে। এতে দলের গণতন্ত্র, মানুষের নিরাপত্তা, অর্থনীতি হুমকির মুখে পড়ছে। স্বাস্থ্য খাতে অনিয়ম যেন নিত্যদিনের চিত্র। অফিস সময়েই প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত কিছু চিকিৎসক, আবার কেউ নিয়মিত দেরিতে পৌঁছান কর্মস্থলে। ডিবিসি নিউজের সংবাদ প্রকাশের পর অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করায় শরীয়তপুর 250 শয্যার হাসপাতালের ডাক্তার রাজেশ মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দায়িত্বরত অবস্থায় কোনো সরকারি চিকিৎসক প্রাইভেট চেম্বার করলে লাইসেন্স স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘড়ির কাঁটায় সকাল 9টা, তখনও উপস্থিত হননি কোনো চিকিৎসক। টিকিট কাউন্টারেও নেই কেউ। 9:20 থেকে একে একে হাসপাতালে আসতে শুরু করেন চিকিৎসকরা। চিকিৎসকদের কক্ষ খোলা সকাল 8টা থেকেই। চিকিৎসক আসার আগেই রোগীদের লম্বা সিরিয়াল। এই চিত্র প্রতিদিনের। রোগীদের অভিযোগ, দেরিতে এসে তাড়াহুড়ো করে ব্যবস্থাপত্র দেন চিকিৎসকরা। এর সমাধান চান তারা। বললেই হয়তো যে 9:30 আসে, 10টায় আসে, তাদের টাইম মেনটেন করে না তারা। বললেই হয়তো, ও না বইলা বলতেছে যে তুমি যে ডেকে নেছো। পরে আসার পরে দেখা যাইতেছে রোগীরে ওরকম ভাবে কেয়ারও নেয় না, মানে যাওয়ার সাথে সাথে প্রেসক্রিপশন লিখে তাড়াহুড়ো করে দিয়ে দেয়। রোজার কারণে কিছুটা দেরি হলেও পরবর্তীতে সময় মতো অফিসে আসার কথা বলছেন চিকিৎসকরা। রোজার সময় তো মানে একটু দেরি হচ্ছে। আমি টাইমলি আসছি আর কি, এখানে আসা হয়নি, অফিসে আসা হয় না, এখানে মানে চেম্বারে আসা হয় না, দেরি হলো। আমি জানি যে 9:30 থেকে 9:40 মধ্যে আমাদের শুরু করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের গ্যাপ আছে। আমরা প্রথমে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করতেছি এবং তাদেরকে মোটিভেট করে আনার চেষ্টা করতেছি। এরপরে যদি কেউ এই নিয়মের ব্যত্যয় করে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করব। এদিকে বুধবার ডিবিসি নিউজে শরীয়তপুর 250 শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তার রাজেশ চন্দ্র মজুমদারকে অফিসের সময় প্রাইভেট প্র্যাকটিস করার নিউজ প্রকাশের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই প্রেশার ওষুধটা খাওয়ার জন্য চেম্বারে যাই, মারাত্মক খারাপ লাগছিল। প্রেশার মেপে দেখি 120/180। তাই আমি প্রেশার ওষুধটা ওখানে যেয়ে খাই এবং খেয়ে আমি বাসায় চলে যাব। এই সময় ইন দি মিন টাইমে 1টা বা 2টা খারাপ রোগী ওখানে উপস্থিত হয়, মারাত্মক খারাপ, এবং মানবিক কারণে আমি ওই রোগী 2টা দেখার জন্য জাস্ট দেখেই চলে যাচ্ছিলাম। এই সময়ই আমার সাংবাদিক ভাই ওখানে উপস্থিত হয়। সরকারি হাসপাতালে কোনো চিকিৎসক দায়িত্ব চলাকালে বাইরে চেম্বার করলে লাইসেন্স স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তার রাজেশ মজুমদার সরকারি ডিউটিটা না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবে। আমরা একই ধরনের ব্যবস্থা সবার জন্য গ্রহণ করব যদি এই ধরনের কেউ করে। কর্মস্থলে ডাক্তারদের উপস্থিত নিশ্চিত করতে সারা দেশে গোয়েন্দা নজরদারি চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এবারের ঈদযাত্রা স্বস্তির হবে জানিয়ে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বলেও জানান তিনি। ঈদযাত্রা নিয়ে সচিবালয়ে মালিক শ্রমিক ইউনিয়ন, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী। বলেন, 1.5 থেকে 2 কোটি মানুষের ঈদযাত্রার স্বস্তি করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কে যত্রতত্র বাজার দোকান বসানো ও পার্কিং করা যাবে না, চালানো যাবে না আনফিট কোনো গাড়ি। সড়কে চাঁদাবাজি করলে কঠোর আইনি ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষায় সড়কে চালানো হবে ভ্রাম্যমাণ আদালত। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করা হবে, প্রয়োজনে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান, তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।